সেনাপ্রধান জেনারেল ওয়াকার করেছে, যদিও রাজনৈতিক দলকে সম্পৃক্ত রাখা হয়েছে। আমাদের জিনিসগুলো বুঝতে হবে। তার মানে এই বর্তমান সরকারটা সম্পূর্ণ ডিজাইনড বাই সেনাপ্রধান। শেখ হাসিনা ভারত থেকে ভারতের সেনাবাহিনী সহ বাংলাদেশে প্রবেশ করবেন এবং সেটা যে কোনো সময় তিনি করতে পারেন, তার এমপি টেমপি যা আছে সব নিয়ে এসে। এদিকে এবার ভারতীয় সেনাবাহিনী নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ আসছে। ভয়ঙ্কর শক্তিশালী হয়ে সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূসের মোকাবেলা করবে। সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আতঙ্কে আছে দেশে আবারও ভয়াবহ তাণ্ডব শুরু হওয়াতে। কি হবে এখন বাংলাদেশে? ক্ষমতার চেয়ার নিয়ে আবারও টানাটানি হচ্ছে। যেই ঘটনা আজকে ঘটেছে একটা কিয়ামতের মতন পরিস্থিতি তৈরি করে ফেলেছে। আর এই ঘটনার প্রেক্ষাপটে পাল্টাপাল্টি যে ঘটনাগুলো ঘটবে, আপনি নিশ্চিত থাকেন ডোনাল্ড ট্রাম্প এই কিয়ামতকে একটা মহা কিয়ামতে পরিণত করবে, বড় ধরনের যুদ্ধ বাঁধতে যাচ্ছে। এই যে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের, সেনাপ্রধানের সঙ্গে হাসিনার যে সম্পর্ক, কোথাও গিয়ে কি সম্ভব হবে দেশে ফেরা? সম্ভাবনা মাঝে মাঝে উকি দিচ্ছে। যেমন সেনাপ্রধানের ভূমিকা সেই ষড়যন্ত্রের সময় যেটা ছিল। আরো একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে জানানো হচ্ছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবেই। এই প্রধান উপদেষ্টার দায়িত্ব হবে বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনি আইন শৃঙ্খলাকে ঠিক রেখে সুখে থাকার ব্যবস্থা করতে হবে। আমরা জানি ভদ্রলোকের এক কথা, তবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি যেই বদনামই দেন না কেন, উনি এক কথার মানুষ, সে বদনাম দেওয়া ওনাকে অসম্ভব। পয়সা ওই যে কারণ বাজারে তরমুজ আলার মতো যায়, তরমুজ বেচো যাও, ঠিক আছে? যথেষ্ট হয়েছে তোমাদের খেলা, শেষ, অলমোস্ট শেষ। এখন থেকে খেলা হবে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে শুধু খেলবে আওয়ামী লীগ আর বিএনপি, আদার্স কোনো দল। গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিওর শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিওর শিরোনাম দেখে কিন্তু বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। কে এই সরকারটা গঠন কে করেছে? ডক্টর ইউনূস করেছে নাকি অন্য কেউ? সত্যিকার অর্থে এটা সেই সময়ের ডিজিএফআই জেনারেল হামিদ এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার করেছে, যদিও রাজনৈতিক দলকে সম্পৃক্ত রাখা হয়েছে। আমাদের জিনিসগুলো বুঝতে হবে। তার মানে এই বর্তমান সরকারটা সম্পূর্ণ ডিজাইনড বাই সেনাপ্রধান। এটা তো আমি বলছি না, এটা তো জেনারেল ইকবাল করিম ভুইয়া বলছে। আচ্ছা, কিন্তু আপনি এটা কি বিশ্বাস করেন কিনা? আমি একইভাবে, আমি সম্পূর্ণ যেটা সন্দেহ করতাম সেটা আমার এখন স্পষ্ট হয়ে গেছে। এইবার যদি আমরা এটাকে ধরে না রাখতে পারি, এই পরিবর্তনটা, তাহলে হয়তো আমরা আর হয়তো রিকভারিটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই 16 বছরের যে স্বৈরাচারী সরকারের যে অধপতন, দেশের সার্বিক অবস্থা, এটা তো আমার বলার কিছু নাই। সবাই আমরা প্রতিটা মুহূর্তে উপলব্ধি করি যারা দেশে আছে। এই অবস্থা থেকে যে প্রায় 1500 থেকে 2000 জীবন, 20-40 হাজার আহত, পঙ্গু, সবকিছুর বিনিময়, এটা কিন্তু 91 সালের বা 95-96 বা রাজনৈতিক পরিবর্তন যেগুলো হয়েছে সেগুলোর থেকে ইটস এ ডিফারেন্ট ওয়ান। আমি মনে করি যে এই পরিবর্তনটা অন্য যে কোনো রাজনৈতিক পরিবর্তনের সাথে মিলালেই হবে না, যে একটা ইলেকশন হলেই সব ঠিক হয়ে যাবে। গত 16 বছরের যে জঞ্জাল, যে প্রাতিষ্ঠানিক যে ধ্বংস প্রক্রিয়া চালিয়েছে তাদের হাসিনা সরকার, তার শাসনটাকে চিরস্থায়ী, যদিও 41 সাল বলতো, আমার তো মনে হয় যেদিকে আমরা আগাচ্ছিলাম তাদের প্ল্যান ছিল চিরস্থায়ী করা যতদিন সম্ভব। সেই পরিস্থিতিতে আমি মনে করি যে আমাদেরকে
সহজে হাল ছাড়লে চলবে না। আমি যদিও পরিবর্তন হয়েছে, আমি শুরু থেকে একটা কথাই বলছি, যে হাসিনা গেছে কিন্তু তার সমস্ত সিস্টেম কিন্তু রয়ে গেছে। এই জিনিসটা আমাদের জন্য শঙ্কার বিষয়। এই জায়গাটা আপনাকে আমি যদি একটু রিলেভেন্ট কোশ্চেন করি, যে হাসিনা গেছে, তার পুরো সিস্টেমটা রয়ে গেছে, এই অবস্থাতে দ্রুত নির্বাচনের মাধ্যমে সকল সংকট থেকে উত্তরণ সম্ভব। মেজর সাইদ সিদ্দিকের সাথে বিএনপি থেকে শুরু করে রাজনৈতিক দলের একটা শক্ত অবস্থান রয়েছে। আবার আপনি বলছেন যে এই পরিবর্তন অন্য পরিবর্তনের সাথে মেলালে হবে না, এখানে অনেক কিছুই করার আছে, না করলে আমরা আবারও পিছিয়ে যাব। দুটি একটু বিপরীতমুখী। অবশ্যই এই জিনিসটা, এই পার্থক্যটাই বুঝতে পারলেই আমার মনে হয় রাজনৈতিক দলের চিন্তাধারার সাথে জনগণের চিন্তাধারার যে একটা পার্থক্য হচ্ছে এখন, এইটাকে রিয়েলাইজ করতে হবে। এখন কিন্তু আমরা একটা দেখছি যে একটা রাজনৈতিক দল, বিশেষ করে তার কিছু ছোটখাটো দল মিলে তারা চাচ্ছে দ্রুত নির্বাচন, কিন্তু অন্যান্য যে কোনো সময়ের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আর এবারের নির্বাচন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হবে। গত 16 বছরে আমরা যা দেখেছি নির্বাচন, সেই নির্বাচন যদি আবারও রিপিট হয় বা সেই ধরনের সরকার যদি আবারও আসে, আমরা যার সিমটম অলরেডি দেখতে পাচ্ছি, যে মাঠ ঘাট টার্মিনাল সব দখল চলতেছে, মানে বিভিন্ন রকম ব্যবসা কেন্দ্র চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে মালিক পরিবর্তন হয়ে যাচ্ছে। ট্যাক্স, আমি যেটা বলি ট্যাক্স অ্যাড হয়ে গেছে, ভ্যাট অ্যাড হয়ে গেছে। মানে আগে যে টোল ছিল বা যে ঘুষ যেটা দেওয়া লাগতো, এখন আরো ওইটার সাথে ভ্যাট অ্যাড হয়েছে। মানে আওয়ামী লীগের লোকের ব্যবসা কেন্দ্রটা নিয়ে নিয়েছে আবার নতুন কোন দল নিয়ে, তাকেও একটা অংশ দিতে হচ্ছে, যে তোমারটা আমি নিলাম, আমি চালাবো, 100 টাকা। মানে আওয়ামী লীগকেও রাখা হচ্ছে, চাঁদা যাই নিচ্ছে নতুনরা, আবার আওয়ামী লীগকেও এখানে একটা অংশ দিচ্ছে। অ্যাবসলিউটলি। আওয়ামী লীগকে আমরা আওয়ামী লীগ কিন্তু কাউকে কখনো রেখে কাজ করে নাই, আওয়ামী লীগ কিন্তু একাই কাজ করেছে। এটাই হচ্ছে পার্থক্য। আমাদের কাছে অবাক লাগছে যে আওয়ামী লীগকে রেখে, তাদেরকে রেখে যখন একটা আমরা পরিবর্তনের চিন্তা করছি বা আশা করছি বা যেভাবে লোকে স্বপ্ন দেখছে, এটা মনে হয় আম জনতা কোন অবস্থাতে মেনে নিবে। এই জন্যই বলছে যে, যদিও সবাই বলছে যে প্রয়োজনীয় সংস্কার, বাট আমি মনে করি যে একটা ব্যাপক সংস্কার না হলে আবার আমরা পিছনের দিকে চলে যাব। এটা হচ্ছে আমাদের সংখ্যা। আর সত্যিকার অর্থে ডক্টর ইউনূস চলে যাব, কিন্তু বাস্তবতা হলো এই যে সংস্কারের তেমন লক্ষ্য তো দেখা যাচ্ছে না। কারণ আমরা দেখছি যে সংস্কার মানুষ আশা বলছিলাম, এই প্রসঙ্গটা আমি বলতে চাচ্ছি, সংস্কার করার জন্য যে মেকানিজমটা দরকার, আমরা কি দেখলাম? ইকবাল করিম ভুইয়া কি বলল, যে যদিও 5 তারিখের পরে সরকার যেটা হলো, সেটা অ্যাকচুয়ালি ডক্টর ইউনূস পৌঁছানোর আগেই কিন্তু এটা হয়ে গেছে। এটা আমাদের বুঝতে হবে, যেটা কে এই সরকারটা গঠন কে করেছে, ডক্টর ইউনূস করেছে নাকি অন্য কেউ। সত্যিকার অর্থে এটা সেই সময়ের ডিজিএফআই জেনারেল হামিদ এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার করেছে, যদিও রাজনৈতিক দলকে সম্পৃক্ত রাখা হয়েছে। আমাদের জিনিসগুলো বুঝতে হবে। তার মানে এই বর্তমান সরকারটা সম্পূর্ণ ডিজাইনড বাই সেনাপ্রধান। এটা তো আমি বলছি না, এটা তো জেনারেল ইকবাল করিম ভুইয়া বলছে। আচ্ছা, কিন্তু আপনি এটা কি বিশ্বাস করেন কিনা? আমি একইভাবে, আমি সম্পূর্ণ যেটা সন্দেহ করতাম সেটা আমার এখন স্পষ্ট হয়ে গেছে। আমরা যেটা বর্তমান অবস্থা যেটা দেখছি, না হলে একজন অ্যাডভাইজার, মানে আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি, জেনারেল ওয়াকারের কথা নিয়ে সারা দেশে যখন ট্রল হচ্ছে, সমালোচনা হচ্ছে, তখন একজন অ্যাডভাইজার, প্রাক্তন সামরিক কর্মকর্তা, উনি কেন তার পক্ষ নেবেন? উনি তো একজন উপদেষ্টা, একজন মিনিস্টার। তার একটা সেনাপ্রধানের পক্ষে মতামত দেওয়ার কোনো প্রয়োজনই নাই, যেটাতে ওনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের সাথে সেনাপ্রধানের বক্তব্যের সাথে কোনো রকম সম্পৃক্ত নাই। এই জিনিসগুলো আমি খুব কনসার্ন ওয়েতে নোট করতেছি। এখন এই বিষয়টা হচ্ছে যে কোন দিকে যাচ্ছে। সবাই যে বলে যে একটা প্যারালাল গভর্নমেন্ট চলছে, আগে ছিল আমরা 111-এ কি দেখেছিলাম, মানে মিলিটারি সাপোর্টেড গভর্নমেন্ট, তাই না? 111-এর সরকারটাকে মইনু আহমেদের সরকারটাকে কি বলা হতো, যে মিলিটারি সাপোর্টেড গভর্নমেন্ট।
কিন্তু এখন আমার মনে হচ্ছে যে গভর্নমেন্ট সাপোর্টেড মিলিটারি রুল করছে দেশ। একটা সরকার আছে, প্রকৃত অর্থে জেনারেল ওয়াকারের কথা শুনে আমার ওইটাই মনে হচ্ছে, রাওয়াতে যে বক্তব্য উনি দিয়েছে। কিন্তু তার ঠিক একদিন আগে 24 তারিখে মনে হয় রেডিসনে একটা আপনার থিঙ্ক ট্যাঙ্ক তাদের লঞ্চিং সেরিমনি করেছে রেডিসন হোটেলে। সেটা ছিল আপনার ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। ওইখানে আমরা যে সমাগমটা দেখলাম ওইটাই আমাদেরকে কিন্তু চিন্তিত করেছে সত্যিকার অর্থে, যে একটা বিএনপি ফেসের বা একটা রাজনৈতিক দলের ফেসের একটা থিঙ্ক ট্যাঙ্ক, সেখানে সেনাপ্রধান যোগ দিচ্ছেন, নৌবাহিনী প্রধান যোগ দিচ্ছেন, প্রাক্তন সেনাপ্রধান এবং সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে থাকছেন। এইখানের যে ভাষাটা ছিল ওইখানে 25 তারিখের ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ যেটাই সবাই সমালোচনা করছে, আমি কিন্তু সেই বডি ল্যাঙ্গুয়েজটা ওই অনুষ্ঠানে 23 তারিখের অনুষ্ঠানে একই রকম একটা ফিল করেছিলাম, যে এখানে এত সিনিয়র লেভেলের অফিসাররা এখানে উপস্থিত আছেন, সিভিল এলিটসরা ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, সেখানেও ভাষাটা আমার কাছে মোটেও মনে হয়নি। বডি ল্যাঙ্গুয়েজ বলেন, ভাষা বলেন, সেটা আরো কঠোর পর্যায়ে চলে গেছে আপনার রাওয়ার বক্তব্যটা। এখন বক্তব্য হচ্ছে যে এই বিডিআর তদন্ত নিয়ে কি হচ্ছে বা এই বক্তব্যটা কতটা সমীচীন ছিল। প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে বিচারাধীন বিষয়ে এই ধরনের ডিসিশন মেকিং স্টেটমেন্ট দেওয়া উচিত না, তাই না? আমি তদন্ত কমিশনের কাজ ঠিক মতো হচ্ছে না বা সাক্ষী ঠিক মতন চলছে না, কমিশন বসতেছে না, আমাকে কেন ডাকলো না, একে কেন ডাকলো না, ওকে কেন ডাকলো না, এটা কিন্তু কোনো প্রবলেম না। কিন্তু কে দোষী কে দোষী না, ফুল স্টপ, এই ধরনের কথাবার্তা তো অবশ্যই, যেটা মানুষ ট্রল করতেছে যে এটা বিচারাধীন বিষয়ের উপরে ডিকটেশন। আমরা এখন এই মুহূর্তে এই পরিপ্রেক্ষিতে এটাও বলতে পারি যে এই কমিশনটা, বারবার আমরা স্বাধীন স্বাধীন কথাটা বলি, বাট স্বাধীন কথাটা বলার কিন্তু প্রয়োজন নাই। আমার কাজ প্রমাণ করবে যে এই কমিশন স্বাধীন কিনা, তাই না? আর এটা একটা কোড যেটার গেজেট পাবলিশ করে সরকার, রাষ্ট্রপতি এটা সাইন করেন, রাষ্ট্রপতির আদেশে সাইন হয় এটা। এবং সত্যিকার অর্থে সামরিক বাহিনীর বিষয় বা সশস্ত্র বাহিনীর বিষয় হলে প্রধানমন্ত্রী বা বর্তমানে প্রধান উপদেষ্টা কিন্তু সরকার প্রধান, তাই তো? এই কমিশন যদি কারোর কাছে দায়বদ্ধ থাকে, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। কিন্তু আমরা দেখলাম যে এই কমিশনটা দায়িত্ব গ্রহণ করার পরে সেনাপ্রধানের সাথে দেখা করল, কিন্তু তার আগের থেকেই কিন্তু সারা দেশে বা সারা পৃথিবীতে বাংলাদেশে বাংলা ভাষাভাষী যারা, তারা কিন্তু কথা বলছে যে সেনাপ্রধান 25 তারিখে পিলখানার সামনে উপস্থিত ছিলেন, তার মানে উনি একজন সাক্ষী, পোটেনশিয়াল সাক্ষী। আমি দোষী মানে বলবো না, দোষী বলবো না, উনি তো একজন স্টেটমেন্ট দিবেন। যে কারণে আমি সারা খাতুনের কমিশনকে, আমি কিন্তু তৎকালীন হোম মিনিস্টার সাহারা খাতুনকে বলেছিলাম আপনি কেন কনভেনার হবেন, আপনি তো সাক্ষী দিবেন জাতীয় কমিশনকে যে আপনি কি করেছেন। তো সেরকম জেনারেল ওয়াকার যেখানে সাক্ষী, সেখানে তার কাছে কমিশন যে কি ব্লেসিং নিলেন আমরা বুঝতে পারলাম। এটা একটা আমার প্রথম বিষয়। 25 তারিখে যে বিষয়টা আমরা দেখলাম, শহীদ সেনা দিবস, এটা কিন্তু আন্দোলনের পরিপ্রেক্ষিত হয়েছে। এই সরকার বা আন্তর্জাতিককালীন সরকার কোন অবস্থাতেই চাইছিলেন না যে এই বিডিআর হত্যা নিয়ে বেশি নাড়াচাড়া হোক, এটা চাচ্ছিলেন না। আমি যতদূর আমরা খবর পেয়েছি, সরকার চাইছিল যে সেন্সিটিভ ইস্যুতে হ্যান্ডেল না করে এটা ইলেক্টেড গভর্নমেন্ট করবে। বাট জনগণের যেটা সাধারণ ফিলিং, যে ইলেক্টেড গভর্নমেন্ট সবসময় আমাদের প্রতিবেশীর উপরে কোনো না কোনো ভাবে নির্ভরশীল থেকে, মানে একেবারে ঘাড় উঁচা করে কথা বলা বা সিদ্ধান্ত নেওয়ার স্কোপটা কম
সেই জন্যই আমরা আশা করেছি যে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারই যেন এই বিডিআর তদন্ত বা পুনঃতদন্ত নিয়ে যে বিষয়টা আছে এটা যেন শুরু করে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম হাইকোর্ট থেকে একটা ইয়ে হলো, বাট পরে আমরা বুঝলাম যে এটাও একটা মোটিভেটেড ছিল যে তদন্ত কমিটি গঠন করা হোক, পুনঃতদন্ত হোক, শহীদ সেনা দিবস ঘোষণা করা হোক। এই ঘোষণার মধ্যে আমাদের শহীদ পরিবারের দাবিটাও কিন্তু এইখানে লিমিটেড করে ফেলা হয়েছে। শহীদ দিবস ঘোষণা করলেই মনে হয় আমার দাবি সব পূরণ হয়ে যাবে। বিডিআর হত্যাকাণ্ড তো শুধু শহীদ দিবস পালনে শেষ হবে না। বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদেরকে তদন্ত করে যাদের কথা আমরা শুনছি, বুঝছি, অনুভব করছি, তাদেরকে সামনে এনে বিচার করে দোষী কি দোষী না এটা নিশ্চিত করে শাস্তির আওতায় নিতে হবে, তবেই না এটা তদন্ত এবং বিচার কাজ শেষ হবে। কিন্তু আমরা দেখতেছি যে এই কার্যক্রমে শহীদ পরিবারও কেমন যেন একটা নিউট্রালাইজ হয়ে গেল। এটা এর থেকে দুঃখজনক আর কিছু নাই। মানে এটা আমরা যে ওই উদাহরণ যেটা দেখি যে সিরাজ সিকদারের হত্যার পরে তার পরিবার ব্যাপকভাবে বেনিফিটেড হয়েছে। তারা আর সিরাজ সিকদার কেন মারা হলো, কে মারলো, এটা নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামায় নাই, কিন্তু তার পরিবার, ভাই বোন সবাই মানে যে সরকারই আসছে তাদের থেকে বেনিফিট নিয়েছে এবং তারা ফুলে ফেপে বড় হয়েছে। আমরা এই বিষয়টা সন্দেহ করছি যে শহীদ পরিবারের কেন শুধু দাবি হবে শহীদ দিবস, এবং তারা মনে হয় এখন স্যাটিসফাইড, তাদের আর কোনো দাবি নাই, কোনো বিচারেরও প্রয়োজন নাই, যা হয়েছে হয়েছে, দে আর হ্যাপি এনাফ। আমরা কিন্তু যারা সত্যিকারের কলিগস ছিলাম, তাদের কলিগসরা মারা গেছে এবং নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে একটা হিউম্যান বিইং হিসেবে, যদিও তারা ইউনিফর্ম পরা ছিল, তারা কিন্তু তারা কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ অবস্থায় ছিল না, কোন ডিউটিতে ছিল না, তার অস্ত্র হাতে একটা সভায় বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়েছিল, কিন্তু তাদেরকে একেবারে বেছে বেছে হত্যা করা হলো। এখন আমরা শহীদ দিবসে কি করব? 25 তারিখে অনেক চেষ্টা তদবিরের পরে শহীদ দিবস ঘোষণা হলো, কিন্তু সেটাকে আমি মনে করি শুরুতেই অনেকেরই পছন্দ ছিল না। তদন্ত হোক, পুনঃতদন্ত হোক, এটাও চাচ্ছিল না। শহীদ দিবস ঘোষণা হোক, এটাও অনেকেরই পছন্দনীয় ছিল না। সেই জন্যই আমার মনে হয় 25 তারিখে রাওয়াতে এই অনুষ্ঠানটা করে শুধু বিডিআর এর পরিবারকে না, বিডিআর সদস্যদেরকে না, অবসরপ্রাপ্ত অফিসার যারা এ ব্যাপারে সচেতন এবং যারা দাবি দাওয়া নিয়ে কথা বলছেন প্রকৃত হত্যাকারীদের বিচার নিয়ে, তাদেরকে একটা হুমকির মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে। আমি মনে করি জাতি আগের থেকে অনেক বেশি সচেতন, সাধারণ নাগরিক বিষয়টা তারা বুঝতে পেরে তারা সেভাবে রিয়াক্ট করেছে, এবং যে উদ্দেশ্যেই হুমকিটা দেওয়া হয়েছিল আমার মনে হয় সেনাপ্রধান আগের থেকে অনেক দুর্বল অবস্থানে যেতে বাধ্য হয়েছে, এবং তার যে কোনো রকম হুমকি জনগণ যে মেনে নিবে না, এটা বারবার বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে কোনো প্রতিবেশী ষড়যন্ত্র বা আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রকে আর সফল হতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনামটি আপনাদের জন্য নির্ধারণ করেছি, এই একই বিষয় নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা একটি সম্পাদকীয় লিখেছি। সম্পাদকীয়টি লেখার পর মনে হলো যে এই বিষয়টি নিয়ে কিছু কথা বলা যেতে পারে। পত্রিকায় যে কথা লিখেছি তার সঙ্গে হয়তো এখানে এই কথাগুলো মিলবে না, কিন্তু বিষয়বস্তুর যে গুরুত্ব, সেই গুরুত্ব যদি আপনারা অনুধাবন করার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের যে রাজনীতি, সেই রাজনীতি কোথায় গিয়েছে, কোথায় গিয়ে পৌঁছে গেছে এবং আগামী দিনে কোথায় পৌঁছাবে। তার আগে আমি বলে নিই যে এখানে দুটো বিষয়, হাওয়াই চপ্পল এবং নাগরা জুতা। আপনারা যারা 70-এর দশকে
শিশু এবং কিশোর ছিলেন। তারা লক্ষ্য করেছেন যে শতকরা 99% লোক যারা জুতো পরতেন, এখানে হলো 100 জনের মধ্যে 90 জনই জুতো পরতেন না, আবহমান দরিদ্র বাঙালি। তারা ক্ষেত খামারে কাজ করতেন, খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে যেতেন। বাড়িতে বুড়ো মানুষ যারা রয়েছেন তারা বড়জোর খড়ম ব্যবহার করতেন। আর টায়ার, গাড়ির টায়ার দিয়ে এক ধরনের স্যান্ডেল তৈরি করা হতো। গরিব মানুষেরা সেই স্যান্ডেল পরে কখনো কখনো দূর দেশে যেতেন। এটা ছিল গরিবের জুতো এবং স্যান্ডেল। আর যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এমনকি উচ্চবিত্ত ধনী, তারা বাটার তৈরি, তারপরে অন্য লোকাল কিছু কোম্পানির তৈরি প্লাস্টিকের জুতো পরতেন। কালো রঙের যে জুতো, এটিকে নাগরা জুতো বলা হতো। আবার একটু ডিজাইন করে সাদা রঙের বা অন্য রঙের প্লাস্টিকের জুতো কিন্তু মানুষজন পরত। এবং আপনারা জানেন যে প্লাস্টিকের যে কোনো জুতো এরকম বেশিক্ষণ পরে রাখা যায় না, মুজো দিয়েও পরে রাখা যায় না, গরম হয়ে যায়, পা ফুসকা পড়ে যায় পায়ে। ফলে যারাই এই জুতো পরতেন খুব স্বল্প সময়ের জন্য, 10 মিনিট 15 মিনিটের জন্য এই জুতো পরতেন। যদি এই জুতো পরে দীর্ঘ সময় তাদের কোনো পথ পাড়ি দিতে হতো, প্রায় সবাই খালি পায়ে যেতেন। তারপরে সেই জুতো বগল দাবা করতেন, হাতে করে নিয়ে হাঁটতেন। তারপর যে বাড়িতে যাবেন সে বাড়িতে যাওয়ার আগে তারা কোনো টিউবওয়েল বা পুকুরে হাত পা ধুয়ে, অনেকের আবার গামছা নিয়ে যেতেন পকেটে করে, ছোট ছোট গামছা, সেই গামছা দিয়ে মুছে জুতো পরে ভদ্রলোক সেজে তারপর তারা কোনো বাড়িতে মেহমান হতেন। এই গেল নাগরা জুতার 70 দশকের কাহিনী। দ্বিতীয় যে বিষয়টি, সেটি 74-75 সনে আমাদের দেশে হাওয়াই চপ্পল আসে। প্রথম হয়তো রূপসা নামক যে কোম্পানিটি আছে, এই কোম্পানিটি প্লাস্টিকের যে ফোমের যে স্যান্ডেল এগুলো বের করে, বেশ উঁচু হিল টাইপের, 3 ইঞ্চি 4 ইঞ্চি এরকম উঁচু উঁচু স্যান্ডেল। তো সেই স্যান্ডেলগুলো একটা হল স্পঞ্জের যে স্যান্ডেল, সেটা বাটা বের করতেন, এগুলো দামি ছিল। আর হাওয়াই চপ্পল যেটা বেশ মোটা, কটকট কটকট করে আওয়াজ হতো। এরপরে একটা অদ্ভুত সেই ঘ্রাণ আসতো, ফোমের একটা ঘ্রাণ আসতো, এবং বিভিন্ন রং বেরঙের ছবি সেখানে আঁকা থাকতো। ফলে কি হতো, শিশু কিশোররা এই হাওয়াই চপ্পলের জন্য রীতিমতো মাতলামো করত। এবং এগুলো সাধারণত ওই যে দরিদ্র, তাদের স্বপ্ন ছিল নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা যখন এগুলো কিনতেন, প্রথম 1 সপ্তাহ তো তারা এটা পরতেন না, শুধু সকাল বিকাল ধৌত করতেন। তারপর সেগুলি নিয়ে ঘুমিয়ে থাকতেন। অনেকে বুকে জড়িয়ে ঘুমিয়ে থাকতেন, অনেকে বালিশের নিচে দিয়ে ঘুমিয়ে থাকতেন, অনেকে একটু পর পর ক্ষণে ক্ষণে সেই যে নাকের কাছে সেই হাওয়াই চপ্পল নিয়ে তারপর তারা ঘ্রাণ শুঁকতেন। তো এই গেল হাওয়াই চপ্পলের ইতিহাস। এখন নাগরা জুতো এবং হাওয়াই চপ্পলের সঙ্গে আমাদের রাজনীতির, বর্তমান রাজনীতির কী সম্পর্ক? প্রথমত হলো যে মানুষ যখন দুষ্প্রাপ্যতায় ভোগে এবং মানুষের কাছে যখন বিকল্প কোনো জিনিস থাকে না, এবং মানুষ যখন অভাবগ্রস্ত হয়ে যায়, তার চিন্তা এবং চেতনা যখন খুব দুর্বল হয়ে যায়, পৃথিবী সম্পর্কে তার কোনো খোঁজখবর জানা থাকে না। তো যেমন ধরুন, আমি যে সময়ের কথা বলছি 70 দশকে, তখনও পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানি বাইলি, সেই জুতা ইউরোপ আমেরিকাতে বিক্রি হতো। এখন সাধারণ মানের একটি বেইলি জুতার দাম 1 লাখ টাকা। এখন সেই সময় হয়তো 10,000 টাকা ছিল বা 5,000 টাকা ছিল, কিন্তু আমরা জানতাম না যে একটা চামড়ার জুতোর দাম এমন হতে পারে। এমনকি 50 টাকা 60 টাকা দিয়ে বাটার যে জুতোগুলো, সেগুলো 73-74 সনে কেনার মতো দুঃসাহস আমাদের গ্রাম বাংলায় কারোরই ছিল না। শহরে যারা থাকতেন তারা নিয়ে আসতেন গ্রামের তাদের আত্মীয় স্বজনের জন্য, খুব বেশি সম্মান দেখানোর জন্য। ফলে কি হতো, কম দামি এবং ব্যবহার অযোগ্য
মানে 5 মিনিটের বেশি বা 10 মিনিটের বেশি পায়ে দিয়ে ঘুরলে যেখানে ফুসকা পড়ে যায় সেই ধরনের নাগরা জুতো, কিংবা 2-3 দিন পরার পর যে জুতোটা মানে যে চপ্পলটা একটা সাইড বাঁকা হয়ে যেত, রং উঠে যেত, তো সেই হাওয়াই চপ্পলকে নিয়ে কেনার পর আমাদের যে মাতামাতি ছিল এটি অভাবের কারণে, তারপরে যাকে বলা হয় মন মানসিকতার কারণে, চিন্তা এবং চেতনার কারণে আমরা এরকম যাকে বলা হয় নিম্নমানের জিনিসকে মাথায় করে নেচেছি। এই গেল এক। 2 নম্বর হলো যে যখন পায়ের জিনিস জুতো আমরা সেটিকে মাথার তাজ হিসেবে ব্যবহার করা শুরু করি, মাথার টুপি, তাহলে সেখানে কিরকম একটা পরিস্থিতি তৈরি হয়। ধরুন সম্রাট শাহজাহান, ব্রিটেনের রানী বা রাজা, এ যুগে যারা আছেন তারা মুকুট পরেন। সেই ব্রিটেনের রাজার মুকুটে এখনো সেই কোহিনূর হীরা শোভা পায়। তো এই রাজারা যদি অনেক সুন্দর সুন্দর নাগরা জুতা, তারপরে হাওয়াই চপ্পল, সেগুলো দিয়ে একটা মুকুট তৈরি করে আপনার সামনে বসে, তাহলে আপনি কি করবেন, কি বলবেন? কিন্তু এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা কিন্তু অসভ্য জাতিগোষ্ঠীর মধ্যে হয়। যেমন দেখবেন অনেক উলঙ্গ জাতি রয়েছে, এখনো পর্যন্ত ন্যাংটা হয়ে থাকে। তো তারা করে কি, মহিষের শিংয়ের মধ্যে নিজেদের অন্ডকোষ এবং লজ্জাস্থান ঢুকিয়ে সেই মহিষের শিংটি তারা কোমরের সাথে বেঁধে, সুতো দিয়ে বেঁধে, তারপরে তারা সিংহাসনে বসেন, অর্থাৎ তাদের রাজাকে এইভাবে তারা উপস্থাপন করে। এবং এইভাবে একজন রাজা জাতিসংঘের অধিবেশনে পর্যন্ত তিনি এসেছিলেন। অনেক রাজা সম্পূর্ণ উলঙ্গ থাকেন, মাজায় বিভিন্ন রকম পশুর দাঁত, তারপরে পাখির ঠোঁট, পালক, এগুলো তার কোমরে, তার যে সে যে অনেক শিকার করেছে, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, এগুলো তার কোমরে থাকে। আর তার মাথায় এরকম বিভিন্ন রকম দুর্লভ পাখির যে পালক, এগুলো তারা মাথায় দিয়ে ঘুরে। আপনি আমাজনের জঙ্গলে এবং আফ্রিকার জঙ্গলে এরকম অনেক উপজাতি গোষ্ঠী পাবেন, তারা তাদের রাজাদেরকে এইভাবে সাজায়। তো কাজেই সভ্য জগতের যারা মানুষ, তারা মাথার তাজ কখনো হাতে নেয় না, এবং তারা মাথার তাজ এমনভাবে রাখে ওটা মাথার সমপর্যায়েই থাকে। দ্বিতীয়ত, অসভ্য যারা জাতি, তারা জুতো বা পায়ের যে কোনো পাদুকা তারা মাথায় তুলতে তাদের একটু দেরি লাগে না। আমাদের এই যে রাজনীতি, এই রাজনীতিটা থাকে কোথায়? আমাদের মস্তিষ্কে। রাজনীতি হলো হিউম্যান বিহেভিয়ারের সবচেয়ে দামি একটি বিষয়, সর্বোচ্চ একটি আর্ট, শিল্পকলা, সর্বোচ্চ সাহিত্য। এর চেয়ে বড় সাহিত্য আর হতে পারে না রাজনীতির চাইতে। তো এই রাজনীতির চাবিকাঠি, এটা কেবলই মস্তকে শোভা পায়। এই রাজনীতির চিন্তা চেতনা কেবলই মস্তিষ্কে শোভা পায়, বড়জোর মন পর্যন্ত, অর্থাৎ হৃৎপিণ্ড পর্যন্ত আপনি আনতে পারবেন। পেটের মধ্যে আনলে এটা পায়খানা হয়ে যাবে। রাজনীতি পেটের মধ্যে আনলে আনা যায় না, মুখের মধ্যে ঢুকিয়ে এটাকে গলদেহকরণ করা যায় না। এটি বায়বীয় মস্তিষ্কে থাকে, মস্তিষ্ক থেকে বড়জোর আপনি হৃদয়ের মধ্যে এটি আনতে পারবেন। কিন্তু এই রাজনীতিকে যদি আপনি ফুটবল বানিয়ে ফেলেন, এই রাজনীতিকে যদি আপনি হাওয়াই চপ্পল বানিয়ে ফেলেন, নাগরা জুতো বানিয়ে ফেলেন, তাহলে জাতি হিসেবে আপনি সেই অসভ্যের কাতারে পড়ে যাবেন। তো এই যে রাজনীতি, শ্রেষ্ঠ মানুষেরা রাজনীতি করবেন, শিক্ষিত মানুষেরা রাজনীতির উপদেষ্টা হবেন, দার্শনিক হবেন। রাজা যত বড়ই শিক্ষিত হন কিংবা যত অশিক্ষিত হন, এটা কোনো সমস্যা হয় না। রাজার পারিষদ বর্গ হতে হবে শিক্ষিত,
সম্ভ্রান্ত এবং শত শত বছর ধরে সেই পারিষদ বর্গের একটা ঐতিহ্য থাকবে রাজনীতি করার। যেমন ধরুন আব্বাসীয় খেলাফত। তো আব্বাসীয় খেলাফতকে যারা চালাতেন, খলিফা ছিলেন জাস্ট একটা মনুমেন্ট, চালাতেন বার্মেকি পরিবার। জাফর বার্মেকি, ইয়াহিয়া বার্মেকি খুব বিখ্যাত, আবুল মনসুর, খলিফা আল মনসুর কিংবা আবুল আব্বাস সাফা থেকে শুরু করে একেবারে খলিফা হাদি পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে এই বার্মেকি পরিবারের ইয়াহিয়া বার্মেকি তিনি যাকে বলা হয় সেবা দিয়েছেন। তারপরে তার মৃত্যুর পর তার সুযোগ্য সন্তান জাফর বার্মেকি তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন খলিফা হারুন আর রশিদের জমানাতে এবং তারা দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একইভাবে মুঘল সাম্রাজ্যের আপনি যত সফলতা দেখেন সব সফলতার পিছনে এরকম যোগ্য লোকদের আপনি পারবেন পারিষদ বর্গ হিসাবে। তো সেই দিক থেকে যদি আপনি এখন এই সময়টিতে আপনি রাজনীতিতে দেখেন তাহলে দেখবেন যে এখানে কোহিনূর হীরার মতো মূল্যবান কোনো সম্পদ রাজনীতির ময়দানে নেই, কিংবা স্বর্ণ মুকুটের মতো শোভাবর্ধনকারী কোনো হীরামণি মুক্তা জহরত এই রাজনীতির অঙ্গনে নেই। এখানে প্রায় সব রাজনীতি দলকেন্দ্রিক এবং দলকানা মানুষগুলো এরকম যে তাদের দলের যিনি নেতা তিনি যত মন্দই হন না কেন সবাই তাকে বলবে মাশাল্লাহ সুবহানাল্লাহ, এ নেপোলিয়ন বোনাপার্টের চাইতেও বড় নেতা। অথবা সে যদি অন্ধ, বধির, বোবা, কালা হন তবুও তাকে নিয়ে তারা উল্লসিত হয়ে যাবে। এটা হলো দলীয় রাজনীতি। গোত্রীয় রাজনীতি একই অবস্থা। নিজের গোত্রের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে যারা রাজনীতি করেন তারা চরিত্রহীন, মদখোর, জুয়া খেলেন, দুর্নীতি করেন, ধর্ষণ করেন, এগুলো কোনো বিষয়ই নয়। তাদের দৃষ্টিতে এরা হলো রাজনীতির একেবারে ফেরেশতা। আকাশের কলঙ্ক থাকতে পারে, চাঁদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু তাদের নেতার কোনো কলঙ্ক নেই। এই গেল গোত্র। এরপর হলো বংশপ্রীতি। মানে বড় বড় রাজনৈতিক দলগুলোতে যতই আপনি অযোগ্য হন না কেন, আপনি যদি বংশধারায় থাকেন তাহলে আপনার সামনে আপনার দলের কোনো ব্যক্তি কথা বলতে পারবে না। এটাই আমাদের দেশে চলে আসছে। কারো নাম বলে, কোনো দলের নাম বলে আলাদাভাবে মেনশন করার দরকার নেই, আপনারা সব কিছু বুঝেন। কিন্তু এটা যতটা না ভয়াবহ তার সাথে বেশি ভয়াবহ হলো, ধরুন এই যে গোত্রীয় রাজনীতি, ধর্মীয় রাজনীতি, তারপর দলীয় রাজনীতি, বংশীয় রাজনীতি, এই রাজনীতিতে যিনি প্রধান ব্যক্তি হন তিনি তার রুচি এবং অভিরুচি অনুযায়ী যাদেরকে বন্ধু এবং বান্ধব বানান এবং যাদেরকে মাথায় উঠান তারা আমাদের এই সমাজে ওই যে 70-এর দশকের যে নাগরা জুতো অথবা হাওয়াই চপ্পল, এদের চাইতে এদের যে যোগ্যতা, এদের যে অভিজ্ঞতা, এদের যে রুচি, এদের যে অভিরুচি আমার কাছে বেশি মনে হচ্ছে না। ফলে কি হচ্ছে, একদিকে দেশের পাহাড় সমান সমস্যা, নেতৃত্ব দেওয়ার জন্য যুদ্ধ করার প্রয়োজন, তলোয়ার দরকার, সেই তলোয়ার চালানোর জন্য সেনাপতি দরকার। কিন্তু যিনি নেতা আছেন বংশগতভাবে, দলগতভাবে, গোত্রীয়ভাবে, তিনি বলবেন যে না, আমার জুলিয়াস সিজারের মতো, নেপোলিয়ন বোনাপার্টের মতো কোনো যোদ্ধা দরকার নেই। আমার জন্য একটা শিশু হলেই হবে যার একজোড়া নাগরা জুতা আছে অথবা একজোড়া হাওয়াই চপ্পল আছে।
আমি হাওয়াই চপ্পল দিয়ে যুদ্ধ করে পৃথিবীর সবচেয়ে সেরা বাহিনীকে আমরা পরাজিত করব। আমরা নাগরা জুতো দিয়ে পিটিয়ে সেই ভারতের 32টি দাঁত আমরা খুলে ফেলব। আমাদের এত শক্তি। তো এই যে নাগরা জুতা টাইপের যে সকল আবর্জনা রয়েছে রাজনীতির ময়দানে, সেই আবর্জনাগুলোর যতটা না দায়, তার চেয়ে বেশি দায় হলো এই আবর্জনাকে যারা ধারণ করছে, এই আবর্জনা ধরে ধরে যারা চুম্বন করছে, এই আবর্জনাকে যারা বুকে জড়িয়ে ধরছে, যারা মাথায় তাজ হিসেবে, মুখোশ হিসেবে যাদেরকে সম্মান করছে, আপনার কি মনে হয় এই যে নাগরা জুতা এবং হাওয়াই চপ্পলের যে রাজনীতি শুরু হয়েছে ক্রমাবনতি হিসাবে? ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ফুল ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী নিয়েছিল এবং কী টাইটেল এবং কী থাম্বনেল ছিল, এটা কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওতে আমরা নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সংগ্রহ করা। ধন্যবাদ।